কমলিকা, এত বড় একটা ট্যালেন্ট এতদিন তুমি চাপা দিয়ে রেখেছিলে। ইটস এ ক্রাইম কমলিকা। আর অবাক লাগছে তোমার বাড়ির লোকেরা এত বড় অপরাধটা করে গেলেন কি করে? আমরা একবার টিচার্স ডেতে ম্যামের গান শুনেছিলাম, তখন থেকেই জানতাম ম্যাম খুব ভালো গান করে। আর কোনো কথা হবে না, এবার প্রোগ্রামে ম্যামের গান শুনবই আমরা, ব্যাস। কমলিকা। হ্যাঁ বলুন। আমি সত্যি সারপ্রাইজ কমলিকা, এতটা ভাবিনি সত্যি। কমলিকা, নতুন করে নতুন ভাবে অন্য কোনো একটা দিকে জ্বলে ওঠো তো কমলিকা। যার মধ্যে এত সম্পদ, তার ভাবনা কিসে? আমার ভেতরে কি আছে সেটা তো কোনোদিন কেউ জানার চেষ্টাই করেনি কবিরদা। আর যে চেষ্টা করতে পারতো সে কোনোদিন খেয়ালই করলো না। সরো তো, সরো, বিছানাটা করি একটু, সরো। রানী, বলো। একটা কথা ভাবছিলাম জানো, অনেকদিন তো হলো, তোমারও ছেলে বলে নিয়ে ভরা সংসার, তারাও সবাই তোমায় খুব মান্য করে, আমার আর কোনো চিন্তা নেই। ঠিক বুঝলাম না, কি বলতে চাইছো বলো তো? আমার মনে হচ্ছে এবার আমার সংসার থেকে রিটায়ার করার সময় এসে গেছে। আসলে আগেকার দিনে বানপ্রস্থ নেবার একটা প্রথা ছিল না, সেইটাই বোধহয় ঠিক ছিল জানো। কেন এই কথাগুলো বলছো আমি বুঝতে পারছি, কিন্তু ঠাকুর তো মুখ তুলে চাইছেন গো। ডাক্তারে তো বাবুকে আশা দিচ্ছে একটু একটু করে, সে তো একটু একটু করে ভালো হয়ে উঠছে। তুমি কি এই সান্ত্বনায় ভরসা পাচ্ছ রানী? একজন অসহায় মা, তার পক্ষে এর থেকে আর কি বেশি চাওয়া থাকতে পারে বলো? আর আমাদের হাতে কি সত্যি কিছু আছে বলো? আমি যখন অফিসে চাকরি করতাম তখন আমাদের একজন কলিগ ছিলেন, খুব ধার্মিক, প্রায়ই পন্ডিচেরি যেতেন, তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে তো, ওই তো অনুপম বাবু। পরে তো তিনি আবার সংসার ছেড়ে দিলেন, সন্ন্যাসী হয়ে গেলেন। তা এতদিন পরে তার কথা হঠাৎ? না, পুরনো ডায়েরিটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ অনুপমের ঠিকানাটা পেলাম। ও তো সন্ন্যাস নেবার পর নতুন নাম নিয়েছে, ধ্যানেশ্বরানন্দ। হ্যাঁ তাই তো, সে নামও তো আমি জানি। সে মনে আছে সেবার আমরা সেই গঙ্গাসাগর মেলায় গিয়ে তার সঙ্গে দেখা হলো? হ্যাঁ, সেখানেই তো সে আমাকে পন্ডিচেরি আশ্রমের ঠিকানাটা দিল, সেটাই তো খুঁজে পেলাম। ও, তা সেই পন্ডিচেরি আশ্রমের ঠিকানাটা খুঁজে পেলে বলে বুঝি পন্ডিচেরি যাবার বায়নাটা উঠলো? আর না, শুধু পন্ডিচেরি নয়, তার সঙ্গে আবার বানপ্রস্থে যাবার কথাটাও উঠে পড়েছে। তা বানপ্রস্থে কি তাহলে যাবার সিদ্ধান্তটা একারই? স্বামী স্ত্রী একসঙ্গে বানপ্রস্থে যায় সেটা তো কখনো শুনিনি। তা কার সঙ্গে যাবে বলে ঠিক করলে তাহলে? রানী, আমি কিন্তু কথাটা সিরিয়াসলি বলছি। কি কথা? কি সিরিয়াসলি বলছো? কি বলতে চাইছো বলো তো? মানে আমি যদি ধরো বাকি কটা দিন অনুপমের আশ্রমে গিয়ে থাকি, তোমার খুব কষ্ট হবে না? আমি জানি যে এখানে তোমাকে কেউ
তোমাকে কেউ কোনো মানে অযত্ন বা অবহেলা করবে না, আমি জানি সেটা। স্বার্থপর কোথাকার। শেষ বয়সে এসে নিজের এই পরিচয়টা তো না দিলেও পারতে। সারাটা জীবন ধরে এই সংসারের ঘানি টানালে আমাকে, এখন যখন সংসারে ঘোর দুর্দিন, তখন আমাকে ছেড়ে একলা পালিয়ে যাওয়ার কথা ভাবছো। এই মানুষটার সঙ্গে আমি চিরটা কাল ঘর করলাম, এই মানুষটার সঙ্গে। ছি 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 ছি, আমার আমার ভাবতেও খারাপ লাগে। তুমি শুধু চিরটা কাল আমাকে নিয়ে ছিনিমিনি খেলেছো। প্রথম জীবন থেকে, সেই প্রথম জীবন থেকে এই যৌথ পরিবারের দায় তুমি আমার উপরে চাপিয়েছিলে। ননদ দেওরদের বিয়ে দাও রে, শ্বশুর শাশুড়ির সেবা করো রে, তারপর নিজের 3-3টে ছেলে মেয়েকে বড় করা। এই যৌথ পরিবারে নিজের আসনটি অক্ষুণ্ণ রাখতে সমস্ত ত্যাগ স্বীকার করে যেতে হয়েছে আমাকে। আর এখন সব যখন চুকেছেই বা বলছি কেন, এখনো তো সেই বড় বউয়ের মহিমা অক্ষুণ্ণ রাখার জন্যে আমাকে তো সেই একই ভূমিকায়, আমি এখনো সেই একই ভূমিকায় রয়ে গেছি। আর এই সমস্ত কিছু করার পর এখন তুমি আমায় বলতে এসেছো যে তুমি বানপ্রস্থে যাবে। যাও যাও যাও, তোমার যেখানে ইচ্ছে তুমি যাও। সংসার ছেড়ে চলে যাবার অধিকার কি তোমার একার নাকি শুধু? আমি পারি না? আমি পারি না এই সংসার ছেড়ে বেরিয়ে যেতে? আমার কোন পিছু টানটা আছে শুনি? সত্যি রানী, আমি খুবই স্বার্থপর। চিরটা কাল তোমাকে এক্সপেক্ট করে এসেছি। আসলে আমার মতো মানুষের কোনো ক্ষমতাই ছিল না তোমাকে স্ত্রী হিসেবে পাওয়ার। তোমার আরো অনেক ভালো বিয়ে হতে পারত। আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি, না সুখ না স্বাচ্ছন্দ্য। অর্ধেকটা জীবন কেটে গেল শুধু অভাব আর অনটনে। আর একটু যখন স্বাচ্ছন্দ্যের মুখ দেখলাম তখনই সন্তান সুখ পাওয়ার জন্য তৈরি হতে হচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাবো? ছাদে যাচ্ছি। এই রাত 12টার সময় ছাদে যাচ্ছি? জানো না বৃষ্টি পড়ছে বাইরে? টিপ টিপ করে পড়ছে, জোরে পড়লে বুঝবো। খবরদার বলছি, একদম বাড়াবাড়ি করবে না। বৃষ্টিতে ভিজে অসুখ বিসুখ করলে তারপর কে সেবাটা করবে শুনি? সেবাদাসী বলতে তো আমি একা। রানী, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মুক্তি দিতে চাই, বিশ্বাস করো। আমার কেন জানি মনে হচ্ছে আমি বাবুর এই মৃত্যু শোকটা নিতে পারবো না, জানো? কেমন বাবা গো তুমি? আমার ছেলেটা এখনো বেঁচে আছে আর তোমার মুখ থেকে তার মৃত্যুর কথা বেরোচ্ছে। কেমন মানুষ তুমি? তুমি ঠিকই বলেছো, জানো। আমার নিজের মাঝে মাঝে মনে হয় যে আমি কি সত্যি মানুষ? শোনো, তুমি পন্ডিচেরি চলে যাও। কারণ শোক তো তোমার একার হচ্ছে কি না? আমি তো কষ্ট করে তাকে পেটে ধরিনি। আমার শোক তো কিচ্ছু হচ্ছে না। যাও যাও যাও, তুমি চলে যাও। আসলে এত সহজে তোমার অনুমতি পেয়ে যাবো আমি ঠিক বুঝতে পারিনি, জানো। ওই জন্য সাহস করে তোমায় জিজ্ঞেস করলাম। আমি তোমায় বললাম তো, তুমি পন্ডিচেরি চলে যাও। তোমাকে কারুর কথা ভাবতে হবে না। আর ন্যাকামো করে ওই অনুমতি নেওয়া কথাটা তুমি আমাকে বলো না। হ্যাঁ, তোমাকে আমি অনুমতি দিয়েই রেখেছি। দেখো, অগ্নি সাক্ষী করে তোমায় বিয়ে করেছিলাম, তো আমার তো একটা কর্তব্য আছে।
এই আমি যতদিন বেঁচে আছি, এমনকি আমার মৃত্যুর পরও তোমার যাতে কোনো অসুবিধে না হয় সেটা দেখা তো আমার কর্তব্য। আমার যা খুঁতখুড়ো আছে তাতে তোমার বাকি জীবনটা অনায়াস চলে যাবে। আমি না খেলে নাকি কেউ খাবে না, কদিন খাবে না, একদিন খাবে না, দুদিন খাবে না, চিরটা কাল তো। বেলটা বাজছে কেউ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।